ভিডিও শুরুতেই তোমাদেরকে আমি একটা ফ্যাক্ট বলে রাখি। ফ্যাক্টটি হলো 2019 সাল আইসিসি ওয়ার্ল্ড কাপ ফাইনাল মুখোমুখি সেমিফাইনাল মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া। জয়ী দল নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া ছিল পরাজিত দল। তারপরে চলে আসো 2022 সাল আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া। বিজয়ী দল নিউজিল্যান্ড, পরাজিত দল ইন্ডিয়া। তো এই পর বড় যে টুর্নামেন্ট হয়েছিল তাতে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড এবং সেই দুটো ম্যাচেই নিউজিল্যান্ড জয়লাভ করেছিল, ইন্ডিয়া হেরে গিয়েছিল। রবিবার এখন আবার সেই দুটো দলই মুখোমুখি হতে চলেছে এবং এই দুটো দলে কে জিতবে কে হারবে আমি বলছি না যে এই দুটো আগের যাদের হিস্ট্রি তারা এই ম্যাচের উপর প্রভাব ফেলবে, একদমই নয়। কিন্তু যদি আমরা ভাবি যে এই ম্যাচে কি হতে পারে কি হবে সেটাই আলোচনা করার জন্য তোমাদের সামনে এই ভিডিও তুলে ধরবো। তো আমরা ভিডিও শুরুতে তোমরা তুলে ধরবো যে এই দুটো টিমের কি ফ্যাক্টর আছে। তো কয়েকটা ফ্যাক্টর আমি তোমাদেরকে বলবো এবং তারপরে তোমরা ডিসাইড করে কমেন্ট আমাকে জানাবে যে তোমাদের মত কি বলে। তো আমরা ফ্যাক্ট ওয়াইজ আলোচনা করবো যে প্রথমেই চলো শুরু করা যাক। প্রথম থেকে আসি। ইন্ডিয়ার টপ থ্রি ব্যাটার, প্রথম টপ থ্রি যদি আমরা দিকে তাকাই ইন্ডিয়ার, তাহলে প্রথমে শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি। তিনটেই বড় নাম, তিনজনেই ফর্মে আছে। কেউ কোনো দিকে কম যান না, তাদের নিজের নিজের দক্ষতা আছে এবং সবাই তিনজনই যে কোনো মুহূর্তে বিপক্ষের কাছ থেকে ম্যাচ এর মোড় ঘুরিয়ে রাখার ক্ষমতা রাখে। এ তো গেল ভারতের দিক। তারপরে আমরা চলে আসি এবার নিউজিল্যান্ডের দিকে অপরপক্ষে। তো অপরপক্ষে যদি নিউজিল্যান্ডের দিকে আমরা তাকাই তাহলে দেখবো যে উইল ইয়াং, যে কিছুদিন আগে একটা সেঞ্চুরি করেছিল। তারপরে আমরা দেখবো রচিন রবীন্দ্রা, তার অলরেডি দুটো সেঞ্চুরি হয়ে গেছে এবং তার যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার যে একটা মানে খুব ভালো মানে ভালো সম্পর্ক, সেটা বোঝা যায়। অলরেডি তার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচটা সেঞ্চুরির মালিক হয়ে গেছেন। 5টা সেঞ্চুরি হয়ে গেছে রচিন রবীন্দ্রা। তো নিঃসন্দেহে সে একটা গুড ট্যালেন্ট এবং তার খেলা নিয়ে কোনো সমস্যা নেই, যে ফর্মে আছে এবং চূড়ান্ত ফর্মে আছেন। তারপর চলে আসে কেন উইলিয়ামসন। মাঝে কিছুদিন তিনি রান পাননি, কিন্তু গত যদি আমরা দেখি 4-5টা ম্যাচ, তো তাকে দেখলেই বলা যায় সেই পুরানো কেন উইলিয়ামসন আবার চলে এসছে। তো আমরা যদি এখানে কম্পেয়ার করি ইন্ডিয়ার টপ থ্রি এবং নিউজিল্যান্ডের টপ থ্রি, তাহলে তোমরা দেখবে যে এখানে কাউকে কেউ ছেড়ে দেওয়ার নেই। তবে অ্যাজ পার্সোনালি আমি বলবো এক্ষেত্রে ইন্ডিয়া এগিয়ে আছে, বিকজ অভিজ্ঞতা। কারণ অভিজ্ঞতার দিক থেকে নিউজিল্যান্ডের এখানে অভিজ্ঞ দিক থেকে বললে যে উইল ইয়াং খুব একটা অভিজ্ঞ প্লেয়ার না। রচিন্দ্র রবীন্দ্রাও সদ্য ক্রিকেট জগৎ। তো রচিন রবীন্দ্রার খুব ভালো ফর্মে আছে, উইলিয়ামও ভালো ফর্মে আছে, কেন উইলিয়ামসও তো আছেই। তো এদিক থেকে যদি দেখি নিউজিল্যান্ড এবং ভারতের কম্পেয়ার করে দিই, সেখানে তোমার পার্থক্য একটা জায়গায় দাঁড়াবে, সেটা হলো অভিজ্ঞতা। কারণ ইন্ডিয়ান যে টপ থ্রি ব্যাট আছে তাদের অত্যন্ত অভিজ্ঞতা, তারা অনেক দিন ধরে একসাথে খেলছেন এবং অনেক দিন ধরে টিমের সঙ্গে একই নম্বরে ব্যাট করে চলে আসছেন। তো তাদের ভিতরে যে অভিজ্ঞতাটা সেটা নিউজিল্যান্ডের মধ্যে নেই। তো এই ক্ষেত্রে আমি ভারতকে এগিয়ে রাখবো টপ থ্রি ব্যাটারের যে ফ্যাক্টর আছে সেই দিক থেকে আমি ভারতকে এগিয়ে রাখবো, নিউজিল্যান্ডকে একটু কম এগিয়ে রাখবো। তো এতে গেল প্রথম টপ থ্রি। তারপরে আমরা চলে আসি এখন মিডিল অর্ডার। তো মিডিল অর্ডারে যদি আমরা দিকে তাকাই তাহলে সেখানে দেখবে যে মিডিল ওভারে ভারতের যদি আমরা দিকে তাকাই তাহলে সেখানে দেখবে আছেন শ্রেয়াস আয়ার, তিনি দুর্দান্ত ফর্মে আছেন এবং মিডিল ওভারে যে দ্রুত গতিতে রান তোলার যে আহ, মানে রান তোলার যে কৌশল, সেটা শ্রেয়াস আয়ারের মতো আর অন্য কোনো টিমে এরকম প্লেয়ার আমার মনে হয় না আছে, কি থাকলেও কম আছে। অন্যদিকে যদি আমি নিউজিল্যান্ডের দিকে তাকাই সেখানে টম ল্যাথাম আছে, গ্লেন ফিলিপস আছে। তারপরে নিউজিল্যান্ডের আরও একটা প্লেয়ার, সেটা হচ্ছে টম ল্যাথাম, ড্যারেল মিচেল আছে, টম ল্যাথাম আছে, যারা মিডল অর্ডারে বেশ ভালোই রান করেন।
কিন্তু এবার অন্যদিকে যদি আমি ইন্ডিয়ার দিকে তাকাই তাহলে দেখবো যে শ্রেয়াস আইয়ার দুর্দান্ত ফর্মে আছেন, রানও করছেন, আর মিডিল ওভারে যে কীভাবে তিনি রানকে টিমকে নিয়ে যেতে সেটা তার ভালোই রপ্ত করেছেন এবং সেই মতো তিনি টিমকে নিয়ে যাচ্ছেন। এই ইচ্ছা মতো মিডিল ওভারে মেরে তিনি মোটামুটি 5 রান থাকলে তিনি 6 নিয়ে যাচ্ছেন, 6 থাকলে 7 নিয়ে যাচ্ছেন এবং টিমকে একটি ভালো পজিশনে নিয়ে যাচ্ছেন। অন্যদিকে নিউজিল্যান্ডে যদি দেখা যায় তারা অতটা নাই, মানে তারাও যথেষ্ট মার্কেটারি ব্যাটসম্যান আছে, কিন্তু যদি আমি ইন্ডিয়ার দিকে তাকাই তাহলে দেখবো যে যেই শ্রেয়াস আয়ার পরে পরেই আছে তোমার অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেল তিনি দিন দিন যত দিন যাচ্ছে তিনি নিজেকে আরও অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছেন এবং অক্ষর প্যাটেল তিনি দিন দিন তিনি প্রমাণ করছেন যে তিনি একজন ভালো ব্যাটার এবং ভালো স্পিনিং অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রমাণিত করছেন এবং সেই জন্যে অক্ষর প্যাটেলকে এখন নাম্বার 5-এ খেলানো হচ্ছে এবং তাকেই 5-এ খেলানোর পেছনে কিন্তু একটা বড় সুন্দর প্ল্যান ভারত করে রেখেছে এবং সেই প্ল্যান অনুযায়ী অক্ষর প্যাটেল কিন্তু খেলছেন এবং রানও করছেন এবং মিডলের ওভারতে এসে তিনি রানটাকে বেশ সুন্দর করে 6-এর ওপরে কিংবা 7-এর কাছাকাছি রান নিয়ে তিনি টিমটাকে খুব ভালো পজিশনে করছেন। এই দিক থেকে যদি আমি দেখি নিউজিল্যান্ডের দিকে কিন্তু সেই রকম তারাও আছে, কিন্তু আমার মনে হয় না যে এই শ্রেয়াস আইয়ার অক্ষর প্যাটেল দিয়ে নিয়ে যে মিডল অর্ডার ভারতের আছে তাতে নিউজিল্যান্ডের পক্ষে সম্ভব না। তারপরে যদি আমরা দিকে তাকাই তারপরে 6 নম্বরে কে এল রাহুল যথেষ্ট অভিজ্ঞ প্লেয়ার, যথেষ্ট অভিজ্ঞতা আছে, অনেকদিন ধরে টিমের সঙ্গে খেলছেন এবং যে কোনো মুহূর্তে তার গত ম্যাচের তার যে খেলা দেখেই অনেকেই বুঝে গিয়েছেন যে সে মানে তার তার কীরকম জাতের সে প্লেয়ার। তো এই দিক থেকে যদি আমি দেখি তাহলে তোমাদেরকে বলবো যে এক্ষেত্রেও ভারত মিডিল অর্ডারের দিক দিয়ে তাকালেও ভারত এগিয়ে আছে। তারপরে চলে আসি তোমার লোয়ার অর্ডারে। লোয়ার অর্ডারের দিকে যদি তাকাই তাহলে তুমি দেখবে যে ভারতের ক্ষেত্রে লোয়ার অর্ডারে কে ব্যাটিং করছে? হার্দিক পান্ডিয়া, দুর্দান্ত অলরাউন্ডার। তিনি টিমকে কোথায় থেকে কোথায় নিয়ে যাবে কেউ কথা বলা যাবে না। টিমকে এক জায়গা থেকে তিনি 2 ওভার যদি খেলে তাহলে তিনি টিমকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবেন। তো হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার যে কোনো টিমের থাকা এটা একটা চরম ভাগ্যের ব্যাপার এবং হার্দিক পান্ডিয়া এমন অগণিত ম্যাচ ইন্ডিয়াকে তিনি মানে এখান থেকে এখানে নিয়ে গেছেন। তো হার্দিক পান্ডিয়া আছে ভারতের 1 নম্বর অলরাউন্ডার। অন্যদিকে যদি আমরা নিউজিল্যান্ডের দিকে তাকাই তো সেখানে গ্লেন ফিলিপস এবং অন্যান্য আছে, কিন্তু তারা আছে কিন্তু সেই রকম হার্দিক পান্ডিয়ার মতো অত সেই রকম না যে তাদের জন্যে ভারতের বোলারদেরকে আলাদা করে কোনো প্ল্যানিং করতে হয় কি এরকম কিছু নাই। কিন্তু হার্দিক পান্ডিয়া যখনই তিনি পিচে আসবেন ব্যাট করতে নামবেন তখনই কিন্তু বোলাররা একটা আলাদা রকমের সমীহ আমরা দেখতে পাই। সেটা কিন্তু নিউজিল্যান্ডের লোয়ার অর্ডারে যারা খেলবেন সেন্টেনার হোক কিংবা আরও যারা হোক তাদের ক্ষেত্রে এই দিকে বলা যায় না। তো এ তো গেলো লোয়ার অর্ডার। তারপরে আমি বলতে চাই তোমাদেরকে স্পিনিং ডিপার্টমেন্ট। চলে আসি আরেকটা ফ্যাক্টর, সেটা হলো স্পিনিং ডিপার্টমেন্ট। স্পিনিং ডিপার্টমেন্ট যদি আমি আলোচনা করি তাহলে তোমরা দেখবে যে ভারতের এখন বর্তমানে 4 স্পিনার নিয়ে খেলাচ্ছে, যদিও তারা বলছে যে এটা আমাদের কিন্তু সে আদতে তারা তো স্পিনার কে রবীন্দ্র জাদেজা, তারপরে কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী আর অক্ষর প্যাটেল, মূলত 4 মেন স্পিনার এবং তারা কিন্তু যে এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব ভালো মতো তিনি টিমকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তারা। অন্যদিকে যদি তাকাই তাহলে নিউজিল্যান্ডের মেন 2টো স্পিনার হচ্ছে সেন্টেনার ক্যাপ্টেন এবং ব্রেসওয়েল, এই 2টো স্পিনার। এই 2টো স্পিনার এবং ভারতের 4 স্পিনার যদি আমরা মোটামুটি কম্পেয়ার করি তাহলে তুমি অনায়াসে দেখতে পাবে যে এখানে ভারত অবশ্যই এগিয়ে আছে স্পিনিং ডিপার্টমেন্টে। কারণ স্পিনিং ডিপার্টমেন্টে যে ভ্যারাইটিস আছে ভারতের কাছে এখন, মিস্ট্রি স্পিনার, লেগ স্পিনার, রিস্ট স্পিনার, গুগলি, যত রকমের জেনুইন যদি স্পিনিং বলার অপশান থাকে সেটা ভারতেরই আছে। সেক্ষেত্রে যদি নিউজিল্যান্ডের দিকে তাকানো যায় তাহলে কিন্তু সেখানে একটু হলেও নিউজিল্যান্ডের মনে হয় যে তারা একটু ভারতের মতো অত টপ পজিশনে নেই স্পিনিং ডিপার্টমেন্টে। তো এক্ষেত্রেও আমি তোমাদেরকে বলবো যে ভারত স্পিনিং ডিপার্টমেন্টে নিউজিল্যান্ড থেকে কিছুটা হলেও এগিয়ে আছে। তো এতে গেল স্পিনিং ডিপার্টমেন্ট। তারপরে আরেকটা ফ্যাক্টর যেটা হলো সেটা আছে ফিল্ডিং।
এমন নয় যে ভারতের ফিল্ডিং ভালো করে না কিংবা ভারতের ভালো ফিল্ডার নেই, এটা বললে ভুল হবে। কারণ ভারতের যথেষ্ট ভালো ভালো ফিল্ডার আছে। বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, তুমি যদি অন্যদিকে দেখো শুভমান গিল, ঠিক আছে? তো এর যথেষ্ট ভালো প্লেয়ার, যথেষ্ট ভালো ফিল্ডিং করে এবং যথেষ্ট ভালো অ্যাথলেটিক ফিল্ডার ভারতের। কিন্তু যদি তুমি যখনই অন্যদিকে নিউজিল্যান্ডের দিকে দেখবে, কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস, টম ল্যাথাম, হ্যাঁ, যখন তুমি ওদের দিকে তাকাবে তখন আর মনে হবে না যে ভারতের ফিল্ডিং ওদের থেকে ভালো। তো যখনই আমি এর আগেও ভিডিওতে আলোচনা করেছি যে ভাই ফিল্ডিংয়ের দিক থেকে যে নিউজিল্যান্ড যে সেট প্যারামিটার সেট করে রেখেছে সেখানে পৌঁছানো অন্যান্য টিমের চারটিখানি কথা না। ভারতের ফিল্ডাররা যথেষ্ট ভালো, কিন্তু আমার মনে হয় না সেই ক্ষেত্রে নিউজিল্যান্ডের সঙ্গে যখনই কম্পেয়ার হবে সেক্ষেত্রে তারা ম্যাচ করবে। তো এক্ষেত্রে আমি নিউজিল্যান্ডকে কিছুটা হলে ফিল্ডিংয়ের দিক থেকে এগিয়ে রাখবো নিউজিল্যান্ডকে, ভারতকে কিছুটা নিচে রাখবো। তো ফিল্ডিংয়ের ফ্যাক্টর যখন আসবে তখনই নিউজিল্যান্ড এগিয়ে থাকবে, ভারত একটু নিচে আমি এগিয়ে রাখবো। তো এই তো গেল ফিল্ডিং দিক। আচ্ছা, এবার তার নেক্সট যে তোমার টপিক আসছে, নেক্সট যে ফ্যাক্টর আসছে সেটা হলো বোলিং, ফাস্ট বোলিং। তো ফাস্ট বোলিংয়ে যদি আমরা দেখি তাহলে আছে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি, আর অন্যদিকে আছে ভারতের মোহাম্মদ শামি। তিনি অনেকদিন বাদে চোটের পরে আসছেন এবং তিনি ধীরে ধীরে রিদমে আসছেন। তাকে এমনই বলা যাবে না যে একদম মানে এসেই খুব একটা সাড়া ফেলে দিয়েছেন কিংবা ভালোই করছেন, তেমন না। কিন্তু তিনি ধীরে ধীরে নিজেকে রিদমে নিয়ে আসছেন, মনে হচ্ছে যে হ্যাঁ ধীরে ধীরে তিনি আসছেন। অন্যদিকে যদি আমরা তাকি ম্যাট হেনরির দিকে, তাহলে দেখবো যে নিউজিল্যান্ডের যে বোলার ম্যাট হেনরি আছে, তিনি অনেকদিন ধরে টিমের সঙ্গে আছেন, ভালো বল করছেন এবং এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও তার বোলিং যথেষ্ট উল্লেখযোগ্য। খুব ভালোই বল করছেন, খুব মানে পরিপক্কভাবে বল করছেন প্রত্যেকটা টিমের বিরুদ্ধে। তো এই দিক থেকে যদি আমি দেখি, অন্যদিকে ভারতের যদি এর সাথে সাথে আরেকটা ফাস্ট বোলার, তাহলে দেখা যাবে যে হার্দিক পান্ডিয়া এখানে মিডিয়াম ফাস্ট বল করে, কিন্তু সেক্ষেত্রে ওকেও অতটা করা যাবে না, কিন্তু মানে কাজে লেগে যায় আর কি। তো অন্যদিকে যদি রুরকি, নিউজিল্যান্ডে যদি ফাস্ট বোলিং অপশান তাহলে আমরা দিকে তাকাই, তাহলে তারা দেখতে পাবো যে রুরকি আছে, ম্যাট হেনরি আছে, জেমিসন আছে। তিনজনই লম্বা চওড়া বলার এবং যথেষ্ট পিচে বাউন্স তোলেন এবং ভারতীয় ব্যাটসম্যানদের যে তারা অসুবিধায় ফেলবেন সেটা কোনো সন্দেহ নেই। কিন্তু অন্যদিকে যদি আমরা দিকে ভারতের দিকে, তাহলে দেখব মোহাম্মদ শামি, তার সঙ্গে কে বল করবে, তার সঙ্গে ফ্রন্টলাইন স্পিনার, এই ফ্রন্টলাইন পেসার ভারতের সঙ্গে একমাত্র হর্ষিত রানা। সে আমার মনে হয় খেলবে কি খেলবে তার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? তো এক্ষেত্রে আমি যদি বোলিং অপশান দিকে আলোচনা করি তাহলে অবশ্যই আমি বলবো যে নিউজিল্যান্ডের দিকে এগিয়ে আছে। কারণ নিউজিল্যান্ডের যে বোলার এখন যে ট্রায়ো আছে তারা যথেষ্ট ব্যালেন্সড এবং তারা অনেক দিন ধরে একসঙ্গে খেলছে, তাদের মধ্যে যে জেলনেস তৈরি হয়েছে সেটা ভারতের মধ্যে নেই। কারণ মোহাম্মদ শামি ছিলেন অনেক দিন টিমের বাইরে, তিনি সদ্য টিমে এসছেন, এখন অবধি তিনি নিজেকে সেই মতো হয়তো করতে পারেননি, তারও আরও সময় দরকার। কিন্তু তবুও তিনি যা ভালো বল করছেন ওকে ফাইন। বাট সেই অন্যদিকে অ্যাজ ফার অ্যাজ নিউজিল্যান্ড যখন তাদের টিমের যে আছে সেই দিক দিয়ে তুলতে গেলে সেই রকম তারা বল করতে, মানে নিউজিল্যান্ডকে এক্ষেত্রে আমি এগিয়ে রাখবো। অ্যাটলিস্ট ফাস্ট বোলিংয়ের দিক দিয়ে যদি আমরা ধরি তাহলে নিউজিল্যান্ড অবশ্যই এগিয়ে আছে। এবং অন্যদিকে ভারতের স্পিনার যেভাবে এগিয়ে আছে তেমনি আমি বলবো যে ভারতের স্পিনারদের যে মিডিল ওভার, সেটা ভারতের ম্যাচের মোড় ঘোরানোর জন্য স্পিনাররা দেখবে। এবং ভারত যখন ব্যাটিং করবে সেই সময় যদি নিউজিল্যান্ডের পেসাররা ঠিকমতো ভারতকে করতে পারে তবে কিন্তু তারাও ম্যাচে যেতে পারে, ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো কিন্তু সেটা কিন্তু ভারতের পেসার যারা আছে এই মুহূর্তে মোহাম্মদ শামির সঙ্গে হর্ষিত রানা খেলবে না এখন কে খেলবে সেটা বলতে পারছি না, সেটা রবিবারে জানা যাবে। তবে এই মুহূর্তে আমি বলবো যে নিউজিল্যান্ড অবশ্যই এগিয়ে আছে। তো এবার চলে আসি কনক্লুশনে। তো তোমাদের সঙ্গে আমরা এরকম 5-6টা ফ্যাক্টর নিয়ে আলোচনা করলাম দুই টিমের, এবং এই দুই টিমের 5-6টা ফ্যাক্টরের মধ্যে আমি যদি কম্পেয়ার করি সবগুলো একে একে, তাহলে দেখব যে এক্ষেত্রে নিউজিল্যান্ড কিছুটা হলেও ভারতের অ্যাজ ফার অ্যাজ ইন্ডিয়ান কারসার এই কিছুটা হলেও নিচে আছে এবং ভারত একটু এগিয়ে আছে, শুরু করবে।
অন্যদিকে যেটা তোমাদের আরেকটা ফ্যাক্টর আমি ভুলে গেছিলাম, একটা ফ্যাক্টর যেটা বলি, সেটা হচ্ছে অলমোস্ট এবার ট্রাভেলিং এবং ভারতের যে ম্যাচ খেলার যে ভেন্যু, সেটা একটা ফ্যাক্টর। কারণ ভারত এই ম্যাচটা খেলবে দুবাই, এবং এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যতগুলো ম্যাচ অলরেডি ভারত খেলেছে সব এই দুবাই খেলেছে, এবং তারা ওই জায়গাতেই আছে, এবং বিগত প্রায় তোমার 20 দিন 25 দিন নাগাদ তারা ওখানেই আছে। 20 দিন, 20 দিন হলো চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়া, এবং 20 দিন হলো, 20 দিন তারা ভারত ওইখানেই আছে। অন্যদিকে যদি আমরা নিউজিল্যান্ডের দিকে তাকাই, তারা অলরেডি 7,000 8,000 কিলোমিটার তারা ট্রাভেল করে ফেলেছে এই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যে। কারণ তারা পাকিস্তান থেকে দুবাই, দুবাই থেকে আবার পাকিস্তান, পাকিস্তান থেকে আবার দুবাই, করাচি টু লাহোর, লাহোর টু করাচি, এই করতে করতে তারা অলরেডি 8,000 কিলোমিটার, 8,000 কিলোমিটার তারা অলরেডি ট্রাভেল করে ফেলেছে। অন্যদিকে যদি আমরা ক্ষেত্রে ভারতের দিকে তাকাই, তাহলে দেখবো যে ভারত এই মুহূর্তে তারাই প্লাস পয়েন্ট আছে, কারণ তারা একই মাঠে খেলছে, একই পিচে খেলছে, তাদের প্লেয়ার থেকে কোনো ট্রাভেল করতে হচ্ছে না, তারা একই জায়গায় আছে। তো এক্ষেত্রে বলা যায় ভারত একটু সুবিধা হলে তো এগিয়ে আছে সুবিধা ভেন্যুর দিক থেকে, যেটা নিউজিল্যান্ডের পক্ষে নেই। তো ওভারঅল এটাও কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট ভারতের জন্যে, যে তারা একই মাঠে খেলবে, তারা এতদিন ধরে ওখানে আছে, তো তাদের অ্যাটমসফেয়ার তারা বুঝে নিয়েছে, তাদের পিচ বলো, অ্যাসপেন্ড বলো, এনভায়রনমেন্ট, সব কিছু তাদের দখলে, এখন হাতের মুঠোয় চলে এসছে। তারা এখন সব কিছু বলে দিতে পারে যে কোন জায়গায় কীরকম বল করতে হবে, কীরকম করলে কাকে নিয়ে কখন নিয়ে আসতে হবে, কীরকম ব্রেক হচ্ছে বল, সব কিছু, যেটা নিউজিল্যান্ডের পক্ষে এখনও করা সম্ভব না। তারাও যথেষ্ট, তারা পেশাদার প্লেয়ার, ওকে ফাইন, বাট এরকম ভারত ক্ষেত্রে একটু এগিয়েই আছে। তো এই ওভারঅল যদি আমরা আলোচনা করি, তাহলে দেখব যে অবশ্যই এখানে ভারত বেশ কিছুটা হলে এগিয়ে আছে। তবে আমি বলবো যে নিউজিল্যান্ড যদি প্রথমে বোলিং করে, তাহলে অবশ্যই নিউজিল্যান্ডের ফাস্ট বোলাররা একটা ভাইটাল পয়েন্ট হয়ে থাকবে। কারণ নিউজিল্যান্ডের ফাস্ট বোলাররা যদি কিছু করে দেয় প্রথমে, নিউজিল্যান্ডের স্যান্টেন আর ব্রেসওয়েল দুজনে ভালো ফর্মে আছে, কিন্তু নিউজিল্যান্ডের যে ফাস্ট বোলার তারা কিছুটা হেল্প করে মাঝে, কিন্তু স্পিনাররা এসে একটু বিপদে ফেলতে পারে ভারতের। আর ভারত যদি প্রথমে ফিল্ডিং করে, তাহলে তো আমি বলবো যে প্রথমেই ভারত তাদের যে স্পিনার তারা তো লেলিয়ে দেবেই। কারণ দুবাইয়ের পিচ তারা অলরেডি দেখছে কীভাবে কী করছে, ফাস্ট বোলারের 10 ওভারে কোটায় পূরণ হচ্ছে না। তো এক্ষেত্রে যদি আমি দেখি, তাহলে বলবো যে ভারত এগিয়ে থাকবে, অন্যদিকে নিউজিল্যান্ড একটু হলে কমে থাকবে। তো যাই হবে, সব সময় তো সেই সময়ই বলবে কে কী করবে, কে কী হবে, কী কেমন হবে। তবুও আমার যে প্রেডিকশান, আমার যা অভিজ্ঞতা, আমার যাই তোমাদের সামনে তুলে ধরলাম।